প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তার এই ধারাবাহিকতায় আমরা আরেকটি সুনির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখে নেই আমাদের আজকের আলোচিত বিষয়টি কি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন মানুষ কি করছে, সে আসলে তার দেহের মধ্যে যে শক্তি বা একটি প্রক্রিয়া চলমান আছে সেটা কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছে। এই মানুষটি এবং আমরা সবাই অথবা বিভিন্ন উদ্ভিদ প্রাণীকুল আমরা কি করি, যে কিভাবে এই শক্তিটা আসলে পাই। আমরা তো জানি যে সূর্যালোক থেকে আমাদের কাছে এই শক্তি আসে, কিন্তু আমাদের দেহের অভ্যন্তরে কোন প্রক্রিয়ায় আমরা শক্তিটা পাই এবং এই শক্তিটা আমরা কিভাবে পেয়ে থাকি, সে বিষয়টা কিন্তু আমাদের আজকে আলোচিত বিষয়ের সাথে রিলেটেড। তো চলো, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই প্রক্রিয়ার সাথে কোন তন্ত্র জড়িত। আমরা দেখছি যে যে প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়েছে, এই প্রক্রিয়ার সাথে আসলে কোন একটা তন্ত্র, আমাদের দেহের মধ্যে তো অনেক তন্ত্র আছে, তাই না? কোন তন্ত্রটা এই প্রক্রিয়ার সাথে রিলেটেড তোমরা নিশ্চয়ই এটি দেখে খুব সহজেই অনুমান করতে পারছো যে আমাদের আজকের পাঠ হচ্ছে প্রাণীর শ্বসন ও শ্বসনতন্ত্র এই বিষয়টি নিয়ে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেই আমাদের আজকের পাঠের শিখন ফলটি কি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রাণীর শ্বসন পদ্ধতি কেমন তা বলতে পারবে, প্রাণীর শ্বসনতন্ত্রের প্রধান অংশসমূহের গঠন ব্যাখ্যা করতে পারবে এবং প্রাণীর শ্বসনতন্ত্রের প্রধান অংশসমূহের কাজ বর্ণনা করতে পারবে। তো চলো দেখি আমরা আমাদের আজকের এই পাঠ শেষে, আলোচনা শেষে এগুলো অর্জন করতে পারি কিনা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে তন্ত্রটি নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করছি সেটি কি, সেটি হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র। তাহলে এই শ্বসনতন্ত্রটাকে আমরা দেখছি যে এর সাথে রিলেটেড বিভিন্ন অংশগুলো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখলাম যে শ্বসন শব্দটি উৎপত্তি ল্যাটিন রেসপায়ার থেকে, যার অর্থ হলো শ্বাস গ্রহণ করা। তো আমরা গত ক্লাসে নিশ্চয়ই আলোচনা করেছিলাম যে শ্বসন কি। তোমাদের হয়তো অনেকেরই মনে আছে শ্বসন কি। তো চলো আমরা আজকে আরেকবার দেখে নেই শ্বসন কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দ্বারা কোষ মধ্যস্থ খাদ্যকে জারিত করে খাদ্যের স্থিতি শক্তিকে তাপ এবং গতি শক্তিতে রূপান্তর করে এবং অবশেষ হিসেবে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে, আমরা তাকেই বলেছি শ্বসন প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে শ্বসনের কথা বলছি, তাহলে এই শ্বসনটা আসলে কি দিয়ে ঘটে, কোন তন্ত্রের মাধ্যমে ঘটে আমরা জানি, সেটি শ্বসনতন্ত্র। তো আজকে আমাদের মূল আলোচিত বিষয় কিন্তু হচ্ছে প্রাণীর শ্বসন ও শ্বসনতন্ত্র নিয়ে। তো আমরা জানলাম যে শ্বসনটা কোন প্রক্রিয়ায় ঘটে এবং এর ফলে আমাদের দেহের মধ্যে কি ধরনের পরিবর্তন হয়, কোন ধরনের পদার্থ উৎপন্ন হয়। সুপ্রিয় শিক্ষার্থী, প্রক্রিয়াটিকে আমরা ঠিক এভাবে একটি সমীকরণের মাধ্যমে লিখে থাকি। গ্লুকোজ, অক্সিজেন, এনজাইমের প্রভাবের মাধ্যমে এই প্রক্রিয়াটি ঘটে। কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপাদিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আবারও দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র এবং আমরা শ্বাস গ্রহণ করি এবং শ্বাস ত্যাগ করি। এই যে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, এই প্রক্রিয়াটি কিন্তু আমাদের দেহের এই সুনির্দিষ্ট একটি অংশের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, আর সেটি হচ্ছে ডায়াফ্রাম, ফুসফুস এবং এর সাথে রিলেটেড আরো অনেকগুলো অংশ নিয়ে। তো শ্বসনতন্ত্রের সাথে এই সংশ্লিষ্ট অংশগুলো কি এবং শ্বসনতন্ত্রই বা কাকে বলে, চলো সেটি জেনে নেই। দেহের যে অঙ্গগুলো শ্বসন ক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের সমষ্টিকে আমরা বলেছি শ্বসনতন্ত্র। একেবারেই আমাদের নাসা ছিদ্র থেকে শুরু করে আমাদের ফুসফুসের শেষ যে অংশটি আছে অ্যালভিওলাস, এই পর্যন্ত সব অংশগুলোকে মিলেই আমাদের শ্বসনতন্ত্র বলে। ফুসফুসে মানুষের প্রধান শ্বসন অঙ্গ এবং ফুসফুসের ভেতরে আসলে শ্বসনের মূল কাজটা ঘটে থাকে। তো যে পথ দিয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং ফুসফুস থেকে বায়ু নির্গত হয় তাকে আমরা বলেছি
রেসপাইরেটরি ট্র্যাক বা শ্বসন পথ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জেনে নেই আমাদের শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্বসনতন্ত্রের একেবারেই বাইরের যে অংশটি সেটি হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। চিত্রে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোনটি সম্মুখ নাসারন্ধ্র। এরপর আমরা দেখি সম্মুখ নাসারন্ধ্রের পর কি থাকে, নাসা গহ্বর। নাসা রন্ধ্রের পরে এখানে যে গহ্বরটা থাকে সেটা হচ্ছে নাসা গহ্বর, নাসা পথের সাথে সংযুক্ত। এরপর হলো মুখ, যেহেতু মুখ দিয়ে আমরা শ্বাস গ্রহণ করি, এটিও শ্বসনতন্ত্রের সংশ্লিষ্ট। এরপর হলো স্বর যন্ত্র, অনেকে আবার এটাকে স্বরযন্ত্র করে থাকে, তাই না? তোমরা নিশ্চয়ই তা করবে না। এটা হচ্ছে স্বর যন্ত্র, যা দিয়ে আমাদের কি তৈরি হয়, আমাদের এই যে ভয়েস তৈরি হচ্ছে, আমি কথা বলছি, এটি আসলে আমাদের এই যে ভোকাল কর্ড বা স্বর যন্ত্রের মাধ্যমে তৈরি হয়। এরপর হচ্ছে যে শ্বাসনালী, যেটাকে আমরা বলেছি ট্রাকিয়া। এই হচ্ছে আমাদের শ্বাসনালী, যার ভেতর দিয়ে ফুসফুসের মধ্যে অক্সিজেনটা পরিবাহিত হয় এবং কার্বন ডাইঅক্সাইডও উল্টো দিক দিয়ে পরিবাহিত হয়। এরপর শ্বাসনালীটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, যাকে আমরা বলেছি ব্রঙ্কাস। এবং এই ব্রঙ্কাসটা আবার অনেকগুলো শাখা প্রশাখায় পরবর্তীতে গিয়ে বিভক্ত হয়ে যাচ্ছে, তাকে বলেছি আমরা ব্রঙ্কিউল। এই হচ্ছে আমাদের দুটো ফুসফুস, ডান দিকে ডান ফুসফুস, বাঁ দিকে বাম ফুসফুস। আর ঠিক এর নিচের দিকেই আমাদের পর্দার মতো একটি গঠন আছে, যাকে আমরা বলেছি ডায়াফ্রাম, যার মাধ্যমে আমাদের পরিপাক তন্ত্রের সাথে ফুসফুসের আলাদা করা থাকে। এবং ডায়াফ্রামের সংকোচন আর প্রসারণের মাধ্যমেই আমরা কি করি, শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ করে থাকি। তাহলে শ্বাস এবং নিঃশ্বাস প্রক্রিয়া এটি ঘটে থাকে ডায়াফ্রামের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা এবার প্রত্যেকটি অংশ নিয়ে আলোচনা করি। আমরা জানি আমাদের শ্বসনতন্ত্রের সবচেয়ে প্রথম যে অংশটি সেটি হচ্ছে আমাদের ন্যাজাল ওপেনিং বা নাসারন্ধ্র। তাহলে নাকের সামনে অবস্থিত পাশাপাশি দুটি যে ছিদ্র আছে আমাদের, এই ছিদ্র দুটি হলো নাসারন্ধ্র এবং এখানে একটি পর্দা দ্বারা নাসারন্ধ্রটি দুটি ভাগ করা থাকে, পাতলা পর্দা দ্বারা, এর নাম হচ্ছে ন্যাজাল সেপ্টাম বলা হয়ে থাকে। আর সম্মুখ নাসারন্ধ্র সর্বদা কি থাকে, উন্মুক্ত অবস্থায়। আমি চিত্রে এখানে দেখতে পাচ্ছি সবসময় উন্মুক্ত অবস্থায় থাকে। সম্মুখ নাসারন্ধ্র দিয়ে আমাদের নাকের ভেতর দিয়ে নাসা পথ দিয়ে নাসা গলবিল হয়ে ফুসফুস পর্যন্ত বায়ুটা বা অক্সিজেন প্রবেশ করে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে কি নাসাপথ। নাসারন্ধ্রের পরের যে অংশটি আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি নাসাপথ। তাহলে নাসারন্ধ্রের পরে নাকের ভেতরে অংশের নামই হচ্ছে কি নাসাপথ। প্রাচীরে অনেক লোম থাকে, নাসাপথের প্রাচীরের দিকে অনেক লোম থাকে। লোমগুলো ছাঁকনির মতো কাজ করে সিলিয়াযুক্ত এবং মিউকাস নিঃস্রাবী কোষগুলো ধুলোবালি এবং রোগ জীবাণু আটকে দেয়। এই যে নাসাপথ, এর যে প্রাচীর আছে, প্রাচীরের মধ্যে লোম থাকে এবং এর মধ্যে কি থাকে, এর মধ্যে আসলে সিলিয়াযুক্ত এবং মিউকাস নিঃস্রাবী কতগুলো কোষ থাকে। এগুলো কি করে, সবসময় যে চারদিক থেকে ধুলাবালি বা রোগ জীবাণু আক্রমণ করে, আগে এই সিলিয়া এবং এখানে নিঃস্রাবী কোষগুলো এটাকে কি করে, ভেতরে প্রবেশটা প্রতিহত করে বা আটকিয়ে দেয়। এরপর হচ্ছে নাসা গলবিল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই অংশটিকে আমরা বলেছি নাসা গলবিল। নাসাপথ আরো পেছনের দিকে অগ্রসর হলে বা তার পরের অংশকে আমরা বলেছি নাসা গলবিল। নাসাপথের পরে নাসা গলবিল অবস্থিত। গলবিল পথে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে, এই পথ দিয়ে বাতাস ভেতরের দিকে প্রবেশ করে। এরপর আমরা আসলে দেখতে পাচ্ছি স্বর যন্ত্র বা ভোকাল কর্ড। গলবিলের নিচের অংশের ঠিক সামনের দিকে স্বরযন্ত্র অবস্থিত। স্বরযন্ত্রের উপরিভাগ অ্যাপিগ্লোটিস নামে একটি ঢাকনা থাকে, যেটাকে আমরা আলজিহ্বা বলে থাকি। স্বরযন্ত্র টুকরো টুকরো কোমল আস্থি বা কার্টিলেজ নির্মিত। এগুলোর মধ্যে থাইরয়েড কার্টিলেজ সবচেয়ে বড়
এবং গলার সামনে উঁচু হয়ে ওঠে, একে বলা হয় অ্যাডামস অ্যাপল। আমাদের গলার সামনে যে উঁচু হয়ে যে অংশটা থাকে এটা কি বলা হয়? অ্যাডামস অ্যাপল। এটা আসলে থাইরয়েড কার্টিলেজ, তরুণাস্থি নির্মিত এই অংশ। এটা থাকার কারণে কি হয়? আসলে তরুণাস্থি থাকার কারণে এই জায়গাগুলো আসলে কখনো চুপসে যায় না। আর খাদ্য গলাধকরণের সময় এপিগ্লোটিস স্বরযন্ত্রের মুখ বন্ধ করে দেয়। না হলে কি ঘটবে বন্ধুরা? অনেক সময় কথা বলতে বলতে খেতে খেতে মানুষ কি হয়, বলে যে মানুষ বিষম খেয়ে ফেলে, তাই না? এটা কি ঘটে? আমাদের শ্বাসনালীর ভিতরে কোনো খাদ্য কণা তখন ঢুকে যায়। কথা বলার সময়, খাওয়ার সময় অনেক সময় ইমব্যালেন্স হয়ে যায়, এপিগ্লোটিসটা শ্বাসনালীকে ঢেকে দিতে পারে না। তখন খাদ্যনালীতে যাওয়ার আগে খাবার কোনো কারণে শ্বাসনালীর ভেতরে ঢুকে যেতে চায়, আর এই জায়গাটাকে ব্যালেন্স করার জন্য উল্টো দিক থেকে রিফ্লেক্স হয়, এবং এই কারণেই আমরা কি বিষম খাওয়া বলি। তাই যখন খাওয়ার সময় তখন খেতে হবে, খেতে খেতে কথা বলা যাবে না। তো আমরা আরো ভালো করে যদি পর্যবেক্ষণ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি ওই যে এই অংশটির নাম হচ্ছে কি এপিগ্লোটিস, তারপরে কার্টিলেজ, আর এটা হচ্ছে ভোকাল কর্ড। এই যে আমি কথা বলছি, আসলে তরুণাস্থি নির্মিত এই যে পর্দা, এই পর্দার কম্পনের ফলে, কাঁপার ফলেই আমার মুখ থেকে কিন্তু এরকম শব্দ বের হচ্ছে, গলা থেকে, এই স্বর যন্ত্র থেকে কিন্তু এভাবেই শব্দটা বের হচ্ছে। এই বিষয়টি মনে রাখতে হবে। এরপর হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। আমরা চিত্র এখানে দেখতে পাচ্ছি, পরের অংশটি হচ্ছে কি শ্বাসনালী বা ট্রাকিয়া। স্বরথলির পর থেকে বা স্বরযন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত ফাঁপা নলাকার অংশটিকে আমরা কি বলেছি? ট্রাকিয়া বলেছি। আর উপরের দিকে স্বরযন্ত্রের সাথে এবং নিচের দিকে ডান ও বাম ব্রঙ্কায়ে বিভক্ত হয়, এবং এখানে 16 থেকে 20টি কোমলাস্থি নির্মিত অর্ধবলয় বা সি আকৃতির গঠন দিয়ে এটি নির্মিত। আমরা দেখি যে এখানে কতগুলো রিঙ্গের মতো গঠন দেখা যাচ্ছে, সি এর মতো। একটা সি যদি সামনের দিকে এরকম করে থাকে, পেছনের দিকে আর একটা সি উল্টো দিকে আছে, রিঙ্গের মতো। এগুলো সবগুলো কি দ্বারা নির্মিত? কার্টিলেজ দ্বারা নির্মিত। এবং এই যে রিঙ্গের মতো সি আকৃতির গঠনগুলো কটা পাওয়া যায়? 16 থেকে 20টি। তন্তুময় কলা দিয়ে বলয়গুলো পরস্পর কি থাকে? সংযুক্ত অবস্থায় থাকে বলে শ্বাসনালী কি হয় না? চুপসে যায় না। তো শ্বাসনালীর মধ্য দিয়ে কি করে? বায়ু চলাচল করে সেটা আবার আমাদের দুটো ফুসফুসে ব্রঙ্কাসের মাধ্যমে বিভক্ত হয়ে দুটো ফুসফুসের ভিতরে প্রবেশ করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি এই অংশটি হচ্ছে স্বরযন্ত্র, এর পরের অংশটি হচ্ছে কি ট্রাকিয়া, এবং ট্রাকিয়ার মধ্যে যে গঠনগুলো দেখতে পাচ্ছি কোমলাস্থে নির্মিত সেই সি আকৃতির রিং। ব্রঙ্কাস বা ক্লোম শাখা, আমরা একটু আগেই দেখলাম যে শ্বাসনালী বা ট্রাকিয়া সেটা কি হয়? বিভক্ত হয়ে আমাদের দুই ফুসফুসের দিকে চলে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো ফুসফুসের মধ্যে চলে গেছে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটি হচ্ছে ব্রঙ্কাস বা ক্লোম শাখা। তাহলে বক্ষ গহ্বরে ট্রাকিয়ার শেষ প্রান্ত দুটি ডান এবং বাম শাখায় বিভক্ত হয়, এদের নাম হচ্ছে ব্রঙ্কাই। বহু বচনে কি বলে? ব্রঙ্কাই বলে। ডান ব্রঙ্কাসটি অপেক্ষাকৃত ছোট। ডান দিকে যে ব্রঙ্কাসটা আমাদের ট্রাকিয়া থেকে বেরিয়ে গেছে, এটা সাধারণত অপেক্ষাকৃত কি হয়? ছোট, কিন্তু এটা কি প্রশস্ত। আর এর মাধ্যমে বায়ু কি আমাদের ফুসফুসের অভ্যন্তরে, দুটো ফুসফুসে, ডান এবং বাম ফুসফুসে এটি প্রবেশ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখে নিই ফুসফুসের গঠন। তোমরা আগেই জানো যে আমাদের দেহের শ্বসন তন্ত্রের প্রধান অংশ বা প্রধান অঙ্গ হলো কি? ফুসফুস। আমাদের দুটো ফুসফুস আছে, ডান এবং বাম ফুসফুস। কিন্তু ডান বাম ফুসফুস কিন্তু দুটোর গঠন একই রকম নয়। দুটো একই পদার্থ দিয়ে তৈরি হলো, দুটো দেখতে বা তাদের আকার আকৃতিতে একটু পরিবর্তন আছে। চলো আমরা দেখে নেই কি পরিবর্তন সেখানে। ফুসফুসের বাইরের দিকে একটা আবরণ থাকে যাকে বলা হয় প্লিউরা। তাহলে ফুসফুস হলো প্লিউরা নামক দ্বিস্তরী পাতলা আবরণে আবৃত। প্লিউরাকে আমরা আবার যদি ভালোভাবে অবজার্ভ করি, এর দুটো অংশ থাকে, বাইরের দিকে প্যারাইটাল আর ভেতরের দিকে থাকে ভিজেরাল। ডান দিকের ফুসফুসটি 3টি লোবে এবং বাম ফুসফুস 2টি লোবে বিভক্ত। লোব কি? খণ্ড। আমাদের ডান দিকে যে ফুসফুস আছে এর কি 3টা আলাদা আলাদা খণ্ড আছে, আর আমাদের বাম দিকে যে ফুসফুস আছে এর কি? এ হলো দুটো খণ্ডে বিভক্ত। এবং সাধারণত ডান ফুসফুসের চেয়ে বাম ফুসফুসটা আকারে একটু হলো ছোট। কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের বাম দিকে যেহেতু আমাদের হৃৎপিণ্ডটা বা আমাদের হার্ট বেশিরভাগ জায়গা জুড়ে থাকে, এই জন্য কিন্তু এই গঠনের একটু পার্থক্য এখানে পরিলক্ষিত হয়।
তাহলে এই ফুসফুসের বাইরের দিকে যে প্লুরা আবরণ থাকে, সেই আবরণটার মধ্যে কিন্তু এক ধরনের ফ্লুইড থাকে, যেটা বাইরের দিক থেকে ফুসফুসকে বিভিন্ন ঘাত প্রতিঘাত থেকে রক্ষা করতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুই পাশে দুটি ফুসফুস, যার ভেতর দিয়ে কি হচ্ছে, আমাদের যে ব্রঙ্কিওল গুলো, এগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফুসফুস থেকে, ফুসফুসের ভেতরের দিকে বিভিন্ন শাখা প্রশাখা দেখা যাচ্ছে। কার শাখা প্রশাখা? ব্রঙ্কাস আবার ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়। সেই শাখা প্রশাখার নাম বলেছি আমরা কি? ব্রঙ্কিওল। অ্যালভিওলাস। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে ব্রঙ্কিওল, এটি হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়াটা ভাগ হয়ে গিয়েছে, এই হচ্ছে ব্রঙ্কিওল। প্রত্যেকটা ব্রঙ্কিওলের মাথায় আবার কি থাকে? ক্ষুদ্র আকৃতির এরকম বলের মতো গঠন থাকে। সেই গঠনটাকে আমরা নাম দিয়েছি হলো কি? অ্যালভিওলাস। আসলে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ট্রান্সপোর্টেশন, আদান প্রদান প্রক্রিয়া, সেই আদান প্রদান কিন্তু অ্যালভিওলাসের ভেতরেই ঘটে থাকে। এবং এই অ্যালভিওলাসের ঘটনার সাথে রিলেটেড অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করার জন্য এখানে কি থাকে? কৈশিক জালক দ্বারা এটা মোড়া থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এই বিষয়গুলো আরো বড় শ্রেণীতে যখন উঠবো, তখন এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আরো ব্যাপক আলোচনা পাবো। তো অ্যালভিওলাসের মাধ্যমে কিন্তু আসলে এখানে কি হয়? গ্যাসীয় বিনিময়টা ঘটে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখে নিই যে আমাদের শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে আমাদের যে ডায়াফ্রামটা আছে বা মধ্যচ্ছেদা যাকে বলি আমরা, এই ডায়াফ্রামের সংকোচন প্রসারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা আমাদের প্রশ্বাস প্রক্রিয়া এবং নিঃশ্বাস কার্যক্রম কিন্তু ডায়াফ্রামের সংকোচন এবং প্রসারণের মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে। তো ডায়াফ্রাম যখন সংকুচিত হয়ে সমতল হয় এবং বক্ষ গহ্বরের আয়তন, এই বক্ষ গহ্বরের আয়তন কি হয়? বেড়ে যায়। তখন বেড়ে গিয়ে ফুসফুসের অভ্যন্তরীণ চাপ কি হয়? হ্রাস পায়। আর নাসিকা পথে ফুসফুসে বায়ু প্রবেশ করে। এই প্রক্রিয়াটা হচ্ছে কি? প্রশ্বাস প্রক্রিয়া। ছেড়ে দিলাম। এই প্রক্রিয়া হচ্ছে কি? নিঃশ্বাস প্রক্রিয়া। এটা যখন ঘটে তখন কি হয়? ডায়াফ্রামটা সংকুচিত হয়। আমাদের এখানে কোস্টাল মাসেল আছে, কোস্টাল পেশি, এই কোস্টাল পেশিরও সংকোচন প্রসারণ প্রক্রিয়া ঘটে। ডায়াফ্রাম সংকুচিত হলে বক্ষ গহ্বরের আয়তন বাড়ে, ফুসফুস দিয়ে বাতাসটা কি হয়? ভেতরে প্রবেশ করে। আরেকটি প্রক্রিয়া হচ্ছে নিঃশ্বাস প্রক্রিয়া। ছেড়ে দিলাম। এটা হচ্ছে কি? নিঃশ্বাস প্রক্রিয়া। এখানেও আমাদের যে কোস্টাল মাসেল, এগুলো সহায়তা করে। পাশাপাশি এখানে ডায়াফ্রাম প্রসারিত হচ্ছে। ডায়াফ্রাম প্রসারিত হলে কি হয়? আমাদের এই বক্ষ গহ্বরের আয়তন হ্রাস পায়। তখন আমরা অর্থাৎ প্রশ্বাস প্রক্রিয়া ঘটে, এখানে আমরা ছেড়ে দিই। তাহলে এই যে নিঃশ্বাস এবং প্রশ্বাস প্রক্রিয়া, এটার সাথে খুবই রিলেটেড হচ্ছে আমাদের ডায়াফ্রামের সংকোচন ও প্রসারণ। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের পাঠের এই অংশগুলো মূল্যায়ন করে নেই। যে শ্বসনতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত, এটা নিশ্চয়ই এতক্ষণে আমাদের ভালোভাবে জানা হয়ে গেছে। শ্বসনের ফুসফুসের কাজ কি আমরা সেটাও জানলাম। কি কাজ করে ফুসফুস? শ্বসনের ডায়াফ্রামের কাজ কি? একটু আগে যে বিষয়টাই আলোচনা করা হলো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। যে মানুষের শ্বসনতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো, এটি তোমাদের বাড়ির কাজ। জানো তোমরা এই বাড়ির কাজটি তোমাদের যখন বিদ্যালয় খোলা হবে তখন এটি বাড়ির কাজ হিসেবে আদায় করা হবে। তো তোমরা নিশ্চয়ই কাজটি করে রাখবে আজকের ডেট দিয়ে। তোমরা এই ক্লাসটি আবার বারবার দেখতে পাবে তোমাদের প্রিয় কিশোর বাতায়নে। সেখানে কুইজে অংশগ্রহণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, কোনো মতামত জানাতে চাইলে তোমরা তোমাদের প্রিয় কিশোর বাতায়নকে মতামত দিতে পারো। আমরা সেই অনুযায়ী ফিডব্যাক দেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
করোনা স্বাস্থ্যসেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি আলমগীর বাদশা। আশা করি ভালো লাগবে। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা উপপাদ্য 3 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা উপপাদ্য 4 নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হলো যে একটি ত্রিভুজের যে 3টি বাহু রয়েছে, এই 3টি বাহুর যে কোনো 2টি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। আমরা এই কাজটা আজকে শিখতে পারবো এই ক্লাস শেষে। তাহলে আজকের এই ক্লাসটি উপপাদ্য 4, মূল আলোচ্য বিষয় হলো আজকে উপপাদ্য 4। খেয়াল করো উপপাদ্য 4-এ কি বলা আছে। উপপাদ্য 4-এ বলা আছে যে ত্রিভুজের যে কোনো 2টি বাহুর সমষ্টি উহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তার মানে কি? আসো আমরা চিত্রের মাধ্যমে এটা বুঝে নেই। ধরো প্রথমে আমি একটি চিত্র আঁকলাম। চিত্রটা এরকম, এ বি সি একটি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজে আমরা জানি যে 3টি বাহু রয়েছে, যথা এবি, এসি এবং বিসি। এই 3টি বাহু রয়েছে। ধরো এই 3টি বাহুর মধ্যে যদি আমরা বিসি কে বৃহত্তম বাহু ধরি, তাহলে বাকি যে 2টা বাহু রইল এবি এবং এসি, এই 2টা বাহুর সমষ্টি অবশ্যই এই বিসি বা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। আজকে আমাদেরকে এটাই প্রমাণ করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমার সাথে চিত্রের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। আশা করি তোমাদের কাছে সহজ হবে, তোমরা সহজেই বিষয়টি বুঝতে পারবে। ওকে, তাহলে শুরু করা যাক। তো আমরা বিশেষ নির্বাচনে লিখব যে মনে করি এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু বিসি। যদি এবিসি ত্রিভুজের আমরা সবচেয়ে বড় বাহু বিসি কে ধরি, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে বাকি 2টা বাহু অর্থাৎ এবি প্লাস এসি, এই 2টার সমষ্টি যোগফল কি হবে? নিশ্চয়ই বড় হবে বিসি থেকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে এবিসি ত্রিভুজের বিসি বাহুটি যদি বড় হয়, বৃহত্তম হয়, তাহলে অপর যে 2টি বাহু হলো এ বি প্লাস এসি, এই 2টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অবশ্যই এ বিসি থেকে বড় হবে। এটা আমাদেরকে আজকে প্রমাণ করে দেখাতে হবে। ওকে, তাহলে
এই কাজটি করার জন্য, এই প্রমাণটি করার জন্য আমাদের কিছু অঙ্কন করতে হবে। আসো আমরা অঙ্কনের কাজটি করে নিই। ওকে, যথা নিয়মে আমরা এই বি এর রেখাকে ধরো আমরা ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বি, এবং সিডি যোগ করে নিই। তাহলে কি করলাম, বি এ কে ডি পর্যন্ত বর্ধিত করলাম এবং সি ও ডি যোগ করে নিলাম। তোমরাও করে নাও, চিত্রের সাথে মিলিয়ে করে নাও। তাহলে এমন ভাবে আমরা এটাকে বর্ধিত করব যেন এই এডি বাহুটি এসি বাহুর সমান হয়। তো তাহলে আমাদের অঙ্কন হয়ে গেল। অঙ্কনটি আবার বুঝে নেই আমরা, যে বি এ কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং যেন এডি সমান এসি হয় এবং সি কমা ডি যোগ করি। ঠিক আছে, এখন আসো আমরা চলে যাব সরাসরি প্রমাণে। প্রমাণে যে খেয়াল করো যে এই যে নতুন একটি ত্রিভুজ হলো, বলো তো ত্রিভুজটার নাম কি? হ্যাঁ, ত্রিভুজটির নাম হলো এ ডি সি অথবা এ সি ডি। এটা একটা নতুন ত্রিভুজ। ধরো আমরা লিখলাম প্রমাণে 1 নম্বরে যে ত্রিভুজ এ ডি সি, এই ত্রিভুজের মধ্যে আমরা খেয়াল করি দুইটা বাহু সমান, তাই না? দেখো তো, যখন আমরা এডি বাহুটা আঁকলাম তখন এসি বাহু সমান করেই এঁকেছি। সুতরাং এবি বাহু এবং এসি বাহু সমান, অর্থাৎ এডি সমান এসি, এডি সমান এসি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ ডি সি এ এডি সমান এসি। ঠিক আছে, এখন আসো তাহলে কি হয়। তাহলে খেয়াল করো, তাহলে এই কোণটার সমান এই কোণটা হবে। বলো তো কেন? কারণ এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ ডি সি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের এই যে ভূমি সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান হয়। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি কোণ এডিসি বা এসিডি, এসিডি সমান কোণ এডিসি। এই দুইটা কোণ পরস্পর কি সমান। ঠিক আছে না? আচ্ছা, এখন আবার আমরা এটাও লিখতে পারি যে কোণ বা কোণ এসিডি সমান কোণ বিডিসি, বিডিসি। আচ্ছা, এডিসি না লিখে আমরা বিডিসি কেন লিখলাম? দেখো, মূলত এই দুইটা কোণ কিন্তু একই কোণ, অর্থাৎ যদি আমি এডিসি লিখি তাহলে এডিসি এই কোণটা কি বোঝাচ্ছি? কোণ এডিসি বলতে এই কোণটা কি বোঝানো হয়েছে? আবার কোণ বিডিসি বলতেও একই কোণকে বোঝানো হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এখানে কোণ এডিসির পরিবর্তে কোণ বিডিসি লিখলাম। ওকে, এখন আসো যদি আমরা যাই যে কোণ বিসিডি, কোণ বিসিডি বলতো কোন কোণটি? কোণ বিসিডি বলতে এই কোণটাকে বোঝানো হয়েছে, পুরো কোণটাকে, অর্থাৎ বিসিডি এই পুরো কোণটাকে বোঝানো হয়েছে। এই বিসিডি কোণটি অবশ্যই বড়। বলতো কোন কোণ থেকে? কোণ এই যে বিডিসি সেই কোণ থেকে, অথবা এসিডি কোণ থেকে, অর্থাৎ কোণ এসিডি। খেয়াল করো যে কোণ বিসিডি ইজ গ্রেটার দেন কোণ এসিডি, অর্থাৎ এই এসিডি কোণ হলো এইটুক আর বিসিডি কোণ হলো এইটুক। তাহলে এই বিসিডি কোণটি এসিডি কোণ থেকে বড়। কেন বড়? কারণ এই এসিডি কোণটি হলো কোণ বিসিডি এর একটি অংশ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি
কোণ BCD ইজ গ্রেটার দেন কোণ ACD, কারণ কোণ ACD হলো কোণ BCD এর একটি অংশ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ BCD ইজ গ্রেটার দেন, এই ACD কোণের পরিবর্তে আমরা এই কোণটা দিতে পারি, কারণ যেহেতু ACD কোণ এবং BDC কোণ দুইটা কোণই কি সমান, তো সেই ক্ষেত্রে আমরা এই ACD কোণের পরিবর্তে আমরা লিখতে পারি কোণ BDC। তাহলে লিখলাম কোণ BDC। দেখো তাহলে আমাদের হয়ে গেল যে আমরা বুঝতে পারলাম যে কোণ BCD ইজ গ্রেটার দেন কোণ BDC। এবার আসো যে এখন যদি আমরা এই পুরোটাকে একটা ত্রিভুজ চিন্তা করি, অর্থাৎ BCD যদি একটা ত্রিভুজ চিন্তা করি আমরা, বিষয়টা এরকম, ত্রিভুজ BDC। বলতো BDC বলতে তাহলে কোন ত্রিভুজটা বোঝাবে? ধরা মাঝখানে এই দাগটা নেই, তাহলে BCD পুরোটি একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের মধ্যে যদি আমরা এই কোণটাকে ধরি তাহলে কি হয়? কোণটার নাম কি? ত্রিভুজ BDCA কোণ BCD is greater than কোণ BDC। খেয়াল করো তোমরা যে কোণ BCDA কি বলেছে? কোণ BCD is greater than কোণ BDC, অর্থাৎ এই BCD কোণটি BDC কোণ থেকে বড়। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি যেহেতু এই C কোণটা বড়, BCD কোণটা বড়, তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা BD, তাই না? তার আমরা লিখতে পারি BD is greater than কোণটা থেকে এই যে ছোট কোণ BD মানে BDC, তার বিপরীত বাহু কোণটা BC, এই BC থেকে। ঠিক আছে, বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তর হয়, অর্থাৎ যেহেতু BCD কোণটি বড়, BCD কোণটি বড়, সুতরাং এর বিপরীত বাহু এই BD বড় হবে কার থেকে? BC বাহু থেকে, কারণ BDC কোণের বিপরীত বাহু হলো BC। তাহলে এখন খেয়াল করো যে BD সমান বলতে আমরা কি বুঝি? খেয়াল করো BD সমান বলতে আমরা কি বুঝি? BD বলতে আমরা বুঝি যেটা দুইটা ভাগ, AB এবং AD, তাই না? তাহলে আমরা লিখলাম BD সমান AB প্লাস AD, তাই না? AB প্লাস AD, এই দুইটা মিলে কি হয়েছে? BD। তাহলে আবার আমরা এটাও লিখতে পারি যে AB প্লাস এই AD এর পরিবর্তে AC লিখতে পারি, কারণ AD বাহু এবং AC বাহু কি সমান। তাহলে আমি AD এর পরিবর্তে কি লিখলাম? AC। এখন খেয়াল করো, যেহেতু BD বাহু BC বাহু থেকে বড়, আবার BD বাহু সমান কি? AB প্লাস AC, সুতরাং আমি লিখতে পারি খেয়াল করো এই BD এর পরিবর্তে, অর্থাৎ এই যে অংশটুকু এখানে BD এর পরিবর্তে আমি কি লিখব? সুতরাং AB প্লাস AC, এই BD এর পরিবর্তে লিখলাম AB প্লাস AC, এবং এর যোগফল হবে গ্রেটার দেন কি? BC। দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। আমাদের প্রমাণে কিন্তু এটাই বলা হয়েছিল যে প্রমাণ করতে হবে AB প্লাস AC গ্রেটার দেন BC, এবং তাই হলো আমাদের AB প্লাস AC গ্রেটার দেন BC প্রমাণিত। তাহলে দেখো জিনিসটা অনেক সহজ হয়ে গেল। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা সহজেই এটা প্রমাণ করতে পারলাম যে একটি ত্রিভুজের দুইটি বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু থেকে বৃহত্তর। ঠিক আছে, তাহলে এটা আমরা বাসায় আরেকবার রিভিশন করব। ঠিক আছে, আরেকবার রিভিশন করলে চিত্র দেখে মনে রাখবে, যে বই দেখে মুখস্থ করবে না, চিত্র দেখে এগুলো বোঝার চেষ্টা করবে, তাহলে এটা তোমাদের নিকট সহজ হয়ে যাবে। তাহলে আসো এবার বাড়ির কাজ। ঠিক এই চিত্রের মতোই আরেকটি বাড়ির কাজ তোমাদেরকে দিচ্ছি, এবং এই কাজগুলো করে অবশ্যই তোমরা
বিদ্যালয় খোলার পরে বিষয় শিক্ষকের নিকট এগুলো জমা দিবে। বাড়ির কাজটি এরকমই হবে, শুধু আমি একটু নামগুলো চেঞ্জ করে দেব যাতে তোমরা সহজে এই কাজগুলো করতে পারো। যথারীতি আমি একটি চিত্র এঁকে দিচ্ছি, চিত্রটা আমার সাথে এঁকে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটার নাম দিলাম আগের মতোই PQR, একটি ত্রিভুজ, এবং এখানে QR হলো বৃহত্তম বাহু, অর্থাৎ PQR ত্রিভুজে QR বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু। সুতরাং প্রমাণ করতে হবে বাকি দুইটা বাহু PQ প্লাস PR কি হবে, যোগফল গ্রেটার দেন QR। ঠিক আছে, এটি তোমরা প্রমাণ করবে, এবং এর জন্য তোমরা এটা আরেকটু বাড়িয়ে নাও, যে এটাকে PQ কে M পর্যন্ত বর্ধিত করি যেন PR সমান PM হয়, এবং PR MR যোগ করে দিই। তো এই কাজটি তোমরা বাসায় করবে। আজকে এই পর্যন্তই থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন আরেকটি বিষয় নিয়ে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। খোদা হাফেজ। করোনা স্বাস্থ্যসেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগতম আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানটিতে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ক্লাসে আমি মোহাম্মদ শারিফুল ইসলাম তোমাদের পাঁচে লোকে কিছু বলে, যা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা। এই কবিতা থেকে কিভাবে বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে সেই সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। তবে তোমরা আমাদের যে পূর্বের এই অধ্যায় থেকে যে ক্লাসটি নিয়েছি তার ধারাবাহিকতায় আমি একটু বলতে চাই। পাছে লোকে কিছু বলে এই কবিতাটিতে মূলত সমালোচনা ও লোকলজ্জার ভয়কে উপেক্ষা করে তোমাকে তোমার কাজের প্রতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তুমি যদি তোমার কাজটি করতে চাও সেখানে বাধা বিপত্তি থাকবে, কিন্তু মানুষ কি বলবে, মানুষ কি ভাববে সেই ভয়ে ভীত হয়ে তুমি যদি মূল কাজ থেকে দূরে সরে যাও তাহলে কিন্তু তুমি কখনোই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে
পারবে না। এই অধ্যায়টির মূল বিষয়টি ছিল মোটামুটি এরকম। এখানে আরও একটি কথা কবি একেবারে শেষের দিকে এসে কবিতায় বলেছিলেন যে প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু করার ক্ষমতা আছে, তার যে আত্মশক্তি, সেই আত্মশক্তিগুলোকে প্রকাশ করতে হবে। এবং তুমি যদি ভয়ে বা সমালোচনার ভয়ে সেটাকে তুমি যদি প্রকাশ না করো, সেটা কিন্তু একসময় হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কাজেই এই সম্পর্কে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু সচেতন থেকো যে নিজের আত্মশক্তিকে কখনোই নষ্ট করা যাবে না, তোমাকে চেষ্টা করতে হবে। এখন এই অধ্যায়টি আমরা যখন পড়ব বা এই অধ্যায়টি পড়ার ক্ষেত্রে আজকের ক্লাস থেকে আমরা কি জানতে পারবো সেটা আমরা একটু স্লাইডে দেখছি। পাছে লোকে কিছু বলে কবিতার প্রশ্নের যে সকল ধরনের উত্তর আছে, সেই উত্তর তোমরা শিক্ষার্থীরা আমাদের এই আজকের ক্লাস থেকে জানে দিতে পারবে। আচ্ছা, আমরা এর আগে যে ক্লাসগুলো দেখেছি সেই ক্লাসগুলোতে আমরা জেনেছি যে পাছে লোকে কিছু বলে, সেই ক্লাসটিতে মূলত একটি জিনিসকে বলা হয়েছে, সেটি হচ্ছে সমালোচনা ও লোকলজ্জার ভয়কে উপেক্ষা করা। এটাকে এই অধ্যায়ের তোমাকে কি ওয়ার্ড হিসেবে ধরে নিতে হবে। যখন তুমি কোনো প্রশ্নের উত্তর দিবে তখন এই কিওয়ার্ডটিকে তুমি ব্যবহার করবে, এবং এটি ব্যবহার করে তুমি যদি যে কোনো প্রশ্নের উত্তর লিখতে যাও, সেটা হতে পারে অনুধাবনমূলক প্রশ্ন, সেটা হতে পারে প্রয়োগ প্রশ্ন, সেটা হতে পারে উচ্চতর দক্ষতার প্রশ্ন, তুমি কিন্তু সেই উত্তরটিকে মোটামুটি সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। এখন আমরা এই অধ্যায় নিয়ে যখন আলোচনা করব, সেই অধ্যায় নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আজকের যে ক্লাস সেখানে আমরা দেখেছি যে আমরা কিভাবে এমসিকিউ প্রশ্নের উত্তর সেটার আলোচনা করব, সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখব সেটা নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। এখন পাছে লোকে কিছু বলে এই অধ্যায় থেকে তোমার যে ধরনের জ্ঞানমূলক এবং এমসিকিউ প্রশ্ন থাকতে পারে সেটাকে আমরা একটু স্ক্রিনে দেখছি। পাছে লোকে কিছু বলে বাক্যটিতে পাছে বলতে বোঝানো হয়েছে কি, এটা তোমার জ্ঞানমূলক প্রশ্নেও আসতে পারে, আবার এটি তোমার এমসিকিউ প্রশ্নতেও আসতে পারে। আমরা দুটোকে একসাথে সমন্বয় করে এখানে সাজিয়েছি যাতে তুমি এই স্লাইড থেকে খুব সহজে যে কোনো প্রশ্নকে বুঝতে পারো। এখানে পেছন থেকে যারা সমালোচনা করে তাদেরকে। আখি শব্দের সবচেয়ে পরিচিত সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে চোখ। বরিশালের বাসন্ডা গ্রামের সাথে কবি কামিনী রায়ের সম্পর্ক কি? উত্তর হচ্ছে জন্মস্থান। এই প্রশ্নটি এভাবে না এসে তোমার আসতে পারে যে কোন কবি বরিশালের বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেছেন। এখানে 4টি কবির নাম দিবে, তার মধ্যে একটি অপশন হবে কামিনী রায়। এখন তুমি যদি কবি পরিচিতি বা লেখক পরিচিতি খুব ভালো করে না পড়ো, তাহলেও কিন্তু তুমি এই প্রশ্নের উত্তরটি দিতে পারছো না। কাজে তোমাকে এই উত্তরটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কবি পরিচিতি ভালো করে পড়তে হবে। তাহলে তুমি যখন একটি অধ্যায় পড়বে শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে সেখানকার যে কবি পরিচিতি বা লেখক পরিচিতি আছে সেটিকেও তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। কবি কামিনী রায় নিজের আঁখিকে শুষ্ক রাখেন কিসের দ্বারা? উত্তর হবে হচ্ছে স্বচ্ছ বা নির্মল নয়নের জলে। এখানে কবি যে কথাটি কবিতায় বলেছিলেন যে কবির মনে অনেক সময় দুঃখ বা কষ্ট আসে, কিন্তু সেই দুঃখ বা কষ্টের কথা সে ভুলে যায় মানুষের সমালোচনার ভয়, এবং সমালোচনাকে ভয় করেই তিনি তার চোখকে শুষ্ক রাখেন, অর্থাৎ তার দুঃখটাকেও সঠিকভাবে তিনি অভিব্যক্ত করতে পারেন না। কবি কামিনী রায় আর্তকে দেখেও কেন অবহেলা করে চলে যান? আর্ত মানে হচ্ছে যারা পীড়িত, যারা ব্যথিত। এখানে একটা কথা বলেছিলাম, এই কবিতার একটি অংশ আছে যেখানে মানুষকে সামান্য একটু সমবেদনা প্রকাশ করলে, মানুষকে একটু সহানুভূতি দেখালে সে তার দুঃখ বা কষ্টকে ভুলে থাকতে পারে। কিন্তু আমরা অনেক সময় এই জিনিসটা জানার পরেও মানুষের প্রতি সমবেদনা জানাই না। কেননা মানুষ কি বলবে, লোকলজ্জা, মানুষ কি ভাববে, সমালোচনা, এই বিষয়গুলো আমাদেরকে সব সময় একটি কাজ করতে বাধা দেয়। এখানে মহৎ উদ্দেশ্য সাধনের জন্য কবি কেন কোনো দলের সাথে মিশতে পারেন না? উত্তর ভয় ভীতির কারণে। কবি সমালোচনাকে ভয় করেন। যখন কোনো দলগত কাজ করা হয়, সেই দলগত কাজের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেই দলগত কাজ করতে গিয়ে আমাদের জীবনে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। কিন্তু সমালোচনা বা লোকলজ্জাকে ভয় পেয়ে আমরা যদি দলগত কাজ করা থেকে পিছিয়ে আসি, তাহলে কিন্তু আমরা কখনোই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো না। কবি কামিনী রায়ও ঠিক একই কারণে সেই দলগত কাজে একসাথে মানুষের সাথে এক চেতনা হয়ে কাজ করতে পারছেন না, সেটি হচ্ছে ভয় ভীতির কারণে। মনের দৃঢ় ইচ্ছাগুলো কেন পূরণ হয় না? দ্বিধার কারণে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছি, যখন তুমি কোনো কাজ করবে সবসময় মাথায় রাখতে হবে যে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে,
মানুষ তোমাকে নিয়ে কথা বলবে, কিন্তু সেই সমালোচনা বা সেই কথাকে ভয় পেয়ে তুমি যদি তোমার কাজ করা থেকে পিছিয়ে পড়ো, তুমি যদি তোমার কাজ করা থেকে নিজেকে দূরে রাখো, তাহলে কিন্তু তুমি কখনোই সফলতার সেই শিখরে পৌঁছাতে পারবে না। কবি কামিনী রায় রচনা করেছেন কোন কবিতাটি? এটা কবি পরিচিতি পড়লেই তুমি এই উত্তরটা দিতে পারবা। উত্তর হচ্ছে পাছে লোকে কিছু বলে। কামিনী রায় পাছে লোকে কিছু বলে কবিতায় ব্যবহৃত ভাষা হচ্ছে কোনটি? চলিত ভাষা এবং সাধু ভাষা। এ দুটোর মধ্যে আমরা দেখতে পাই যে এখানে সাধু ভাষার প্রয়োগ ঘটেছে। কোনো কাজ করতে গিয়ে অনেকে থেমে থাকে, কারণ লোকলজ্জার ভয়। মানুষ যখন কোনো কাজ করে, সেই কাজ করতে গিয়ে তাকে অনেক সময় বাধাগ্রস্ত হতে হয়। লোকলজ্জার ভয়ে মানুষ তার কাজ করা থেকে পিছিয়ে আসে। এই যে লোকলজ্জার ভয় একটা মানুষকে সবসময় যে সামনে অগ্রসর হতে বাধা দিচ্ছে, এখানে কিন্তু আমরা সেই বিষয়টিকে দেখতে পাচ্ছি। কবি কামিনী রায়ের ক্ষেত্রে নিচে কোনটি প্রযোজ্য? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথের প্রভাব। আমরা প্রথমেই লেখক পরিচিতি বলেছিলাম। কবি কামিনী রায় রবীন্দ্রনাথের সমকালীন সময়ের একজন কবি। তার কবিতায় তৎকালীন অন্যান্য লেখকদের মতো রবীন্দ্রনাথের প্রভাব তার কবিতায় আমরা দেখি। অন্যান্য কবিদের ক্ষেত্রেও তখন একটা প্রবণতা ছিল রবীন্দ্রনাথ কি বলেছেন সেই রবীন্দ্রনাথের একটা ভাবধারা তাদের কবিতায় তুলে ধরতে। কামিনী রায়ও কিন্তু সেই একই কাজটি করেছেন। এটি অনুধাবনমূলক এমসিকিউর জন্য এবং জ্ঞানমূলক এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। পাছে লোকে কিছু বলে কবিতার কাঠামো গঠনের মূল বিষয় হিসেবে কোনটিকে চিহ্নিত করা যুক্তিযুক্ত? উত্তর হচ্ছে দ্বিধাগ্রস্ত মানসিকতা। অর্থাৎ এই কবিতার যে মূল কাঠামো, সেই মূল কাঠামোতে যে বিষয়টা আমরা দেখছি, মূল যে বিষয়টা যেটা, সেই মূল বিষয়টা হচ্ছে মানুষের দ্বিধাগ্রস্ত মানসিকতা। একজন মানুষ যখন দ্বিধাগ্রস্ত থাকে তখন সে তার যে মূল উদ্দেশ্য, তার যে মূল কাজ, সেটি সম্পর্কে সে কিন্তু সচেতন থাকতে পারে না এবং সেখান থেকে সে কিন্তু সফলতা অর্জন করতেও পারে না। পাছে লোকে কিছু বলে কবিতার মূল লক্ষ্য কি? কবির একটা চাওয়া ছিল, কবির একটা ভাবনা ছিল যে মানুষকে এই কবিতাটি তিনি কি বোঝাতে চেয়েছেন। মানুষকে এই কবিতার মধ্য দিয়ে নিঃসংকোচ পথ চলার অনুপ্রেরণা কিন্তু কবি কামিনী রায় দিয়েছেন। অর্থাৎ আমাদেরকে সফলতা অর্জন করতে হলে নিঃসংকোচ চিত্তে পথ চলতে হবে এবং সেই পথ চলার একটি অঙ্গীকার কিন্তু হচ্ছে এই কবিতাটি। হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত। এখানে শুভ্র কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পরিষ্কার। এখানে স্বচ্ছ, শুভ্র বলতে স্বচ্ছ বা পরিষ্কার শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানে যে কথাটি মূলত বলা হয়েছে, আমাদের প্রত্যেকের হৃদয়ে ভালো ইতিবাচক যে ভাবনাগুলো আছে, সেই ইতিবাচক ভাবনা বোঝাতে স্বচ্ছ চিন্তা শব্দটিকে ব্যবহার করা হয়েছে। ইতিবাচক বা এখানে পরিষ্কার বলা হয়েছে। কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে? একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে তুমি যখন কোনো কাজ করবে, তোমার সামনে অনেক বাধা বিপত্তি থাকবে। সেই বাধা বিপত্তিকে উপেক্ষা করতে হবে তোমাকে সবার আগে। সেই জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে নিজের মধ্যে যে সংকোচ, সেই সংকোচকে ঝেড়ে ফেলা। তাহলে কোনো একটি কাজ সম্পাদন করতে হলে আমাদেরকে কোনটিকে উপেক্ষা করতে হবে? সেটি হচ্ছে সংকোচকে উপেক্ষা করতে হবে। একটি স্নেহের কথা কি নিবারণ করতে পারে? উত্তর হবে হচ্ছে একটি স্নেহের কথা আমাদের মনের যে ব্যথা আছে সে ব্যথাকে প্রশমিত করতে পারে। মানুষ আর্তকে দেখেও কেন অবহেলা করে চলে যায়? উত্তর হচ্ছে সমালোচনার ভয়। মানুষ আর্তকে দেখেও সমালোচনার ভয়ে উপেক্ষা করে চলে যায়। মানুষ কেন দলবদ্ধ হয়ে অবস্থান করে? উত্তর মহৎ উদ্দেশ্য সাধনের জন্য। তাহলে যে কোনো মহৎ উদ্দেশ্য সাধনের জন্য দলগতভাবে কাজ করার একটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেই বিষয়টিও কিন্তু আমাদের এই কবিতায় বর্ণিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জ্ঞানমূলক এমসিকিউ এবং যে সৃজনশীল প্রশ্নের যে জ্ঞানমূলক প্রশ্ন, তার জন্য তোমাদের এখানে স্ক্রিনে যে কিছু প্রশ্ন দিয়েছি আমরা, সেই বিষয়গুলো তোমরা একটু দেখবে। এখন আমরা এই অধ্যায়ের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নে এখানে কিছু উল্লেখযোগ্য প্রশ্ন আলোচনা করেছি। সেটা হচ্ছে সম্মুখে চরণ নাহি চলে বুঝিয়ে লেখো। এখানে একটা জিনিস মনে রাখবে, যখন তুমি কোনো একটি অনুধাবন প্রশ্নের উত্তর লিখবে, অনুধাবন প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমার দুইটি অংশ থাকে, একটি হচ্ছে জ্ঞানের অংশ এবং একটি হচ্ছে তার ব্যাখ্যা। আমরা চেষ্টা করেছি এই প্রশ্নগুলোতে জ্ঞানের অংশ এবং তার ব্যাখ্যাগুলোকে লিখতে। ছোট ছোট ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু সেগুলোকে আমাদেরকে উপেক্ষা করে দেখতে হবে। লোকলজ্জা ও লোক ভয়ের কারণে কবি যে সামনে অগ্রসর হতে পারেন না, সে বিষয় নিয়ে একটি প্রশ্ন আমরা এখানে দেখছি। সম্মুখে চরণ নাহি চলে বুঝিয়ে দাও। যদি তোমার এ ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে তুমি কিভাবে লিখবে? উত্তর, লোকলজ্জা ও লোক ভয়ের কারণে সামনের দিকে চরণ চলে না, এটি জ্ঞানের লাইন। সমাজে কিছু মানুষ আছে যারা অন্যের নিন্দার ভয়ে ভীত হয়ে কোনো কাজ করতে পারে না, তাদের মন জুড়ে লজ্জা আর দ্বিধার বসতি।
তাই অন্যের সমালোচনার ভয়ে শুভ কাজের সংকল্প থাকা সত্ত্বেও তারা তা সম্পাদন করতে পারে না, সংশয় তাদের চরণ থেমে যায়। তাহলে প্রথমে আমরা এখানে জ্ঞানের লাইন বলেছি এবং এরপরে আমরা এখানে যে ব্যাখ্যাটি করেছি সেটা হচ্ছে সেই জ্ঞানের লাইনের বিস্তৃত ব্যাখ্যা। উঠে শুভ্র চিন্তা কত মিশে যায় হৃদয়ের তলে কেন? তাহলে প্রত্যেকটি মানুষের হৃদয়ে কিছু মঙ্গল চিন্তা থাকে, কিছু মঙ্গলের ভাবনা থাকে এবং সেই ভাবনাগুলো একটা সময় কিন্তু হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে সেটা নিয়ে এবারের আমাদের অনুধাবন প্রশ্নটি। উত্তর হবে, মানুষের মনে অনেক ভালো চিন্তার উদয় হয়, কিন্তু লোকলজ্জার ভয়ে তার হৃদয়ের তলে মিশে যায়। অনেক মানুষের মধ্যেই কাজ সমাজের মঙ্গলের ইচ্ছা থাকে, তাদের মাথায় সমাজকে উন্নয়নমূলক অনেক ভাবনা কাজ করে, কিন্তু যথেষ্ট মনোবল না থাকার কারণে মানুষ কি বলবে এই ভাবনাকে তারা প্রাধান্য দেয় এবং এই ভাবনাকে প্রাধান্য দেওয়ার ফলে মনের সংশয় ও সংকোচের কারণে এই শুভ্র চিন্তাগুলো আর কখনোই আলোর মুখ দেখতে পারে না। এখানে তাই মনের মধ্যেই তাদের সেই শুভ্র ভাবনাগুলো আছে, সেই ভাবনাগুলো মিশে যাচ্ছে। আমরা পরবর্তী আরো দুটো অনুধাবনমূলক প্রশ্ন দেখছি, সেটা হচ্ছে স্লাইডে আমরা একটু দেখলে খেয়াল করব। শক্তি ভরে ভীতির কবলে, কেন শক্তি মারা যাচ্ছে? মানুষের প্রত্যেকের মধ্যে যে কর্ম উদ্দীপনা বা যে কর্মস্পৃহা আছে, সেই কর্মস্পৃহা কেন নষ্ট হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আমরা সেই বিষয়টিকে দেখতে পাচ্ছি। এখন আমাদের দেশের প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু নিন্দার ভয় কাজ করে। এই নিন্দা ভয়ে কে কি বলল, কে কি ভাবলো, এই ভয়ে তাদের যে শুভ কর্মশক্তি আছে সেটি নষ্ট হয়ে যাচ্ছে। সেই বিষয়টি আমরা এখানে প্রথমে জ্ঞানের লাইনে বলে নেব। এরপরে সমালোচনার ও অন্যের নিন্দা যে কোনো কাজকর্মে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে, তারা এই ভয়ে থাকে যে কাজটি সফল না করতে পারলে মানুষ তাকে নিন্দা করবে। এই যে নিন্দার ভয়, এই নিন্দার ভয়েই মানুষের মধ্যে যে শক্তি, সেই শক্তিটা নষ্ট হয়ে যায়। তার মানে আমাদের ভিতরে যে শক্তি আছে, কাজ করার যে কর্ম উদ্দীপনা আছে, সেই উদ্দীপনাগুলো অন্যের নিন্দার ভয়ে বা পর সমালোচনার ভয়ে নষ্ট হয়ে যাচ্ছে। পাছে লোকে কিছু বলে বলতে কি বোঝো? পাছে লোকে কিছু বলে বলতে অন্যের সমালোচনা ও ভয়, সংশয়, এগুলোকে বোঝানো হয়েছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব ভালো করে জানো যখন এ ধরনের প্রশ্নের উত্তর দেবে তোমাকে কিন্তু ঘুরে ফিরে এই অধ্যায় থেকে একই জিনিসই জানতে চাওয়া হচ্ছে। সেটি হচ্ছে যে মনের সংশয়, মনের দ্বিধা এবং সমালোচনার ভয়। এই ভয়কে উপেক্ষা করে, সংশয়কে উপেক্ষা করে, সমালোচনাকে উপেক্ষা করে তুমি যে কাজই করো না কেন, তুমি কিন্তু খুব সহজে সফলতাকে অর্জন করতে পারবে। এই অধ্যায়ে আমরা কিছু এমসিকিউ আছে, সেই এমসিকিউগুলো একটু দেখছি। মহৎ কাজ সম্পাদনের জন্য কোনটিকে উপেক্ষা করতে হবে? এটার উত্তর হচ্ছে হলো সংকোচ। আত্মের পাশাতে দাঁড়াতে গিয়েও কবি কামিনী রায় কেন উপেক্ষা করে চলে যান? ওই যে একই কথা, মানুষ কি ভাববে সেই সমালোচনার ভয়ে আত্মের পাশে দাঁড়াতে গিয়ে কবি কামিনী রায় চলে যান। পাছে লোকে কিছু বলে কবিতাটি পাঠকের মাঝে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করে? এটা খুব সহজ কথা। পাঠকের মধ্যে তারা সংকোচহীনতা, যে ভয়, যে সংকোচ, দ্বিধা, সেই দ্বিধা দূর করার চেষ্টা করেছে। নিচের উদ্দীপকটি পড়ো এবং উত্তরগুলো দাও। মাসুদ গ্রামের বেকারদের যুবক কর্মসংস্থানের জন্য হাঁস মুরগি খামার গড়ে তোলার পরিকল্পনা করে। সে ভাবে একসময় প্রচুর আয় হবে, বেকাররা স্বনির্ভর হবে, কিন্তু যদি সে এ কাজে সফল না হতে পারে তাহলে তাকে সমালোচনা করবে, তার সে পরিকল্পনা সে বাদ দেয়। উদ্দীপকে মাসুদের মাঝে পাছে লোকে কিছু বলে কবিতার কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে? উত্তর হবে হচ্ছে হলো সংশয়। কামিনী রায়ের দৃষ্টিতে মাসুদের এই উদ্যোগ সফল করা যেতে পারে যদি মাসুদ কি করে? যদি মাসুদ দৃঢ় সংকল্পবদ্ধ হয়, যদি মাসুদ মনের সকল সংশয়কে দূর করে এবং সাহসী পদক্ষেপ গ্রহণ করে, তাহলেই কিন্তু মাসুদ তার জীবনে সফল হতে পারবে। অধ্যায়ের যে অনুশীলনীর অংশ আছে, সেই অনুশীলনীর যে এমসিকিউগুলো দেওয়া আছে আমরা সেখানে আলোচনা করলাম। এরপরে আমাদের এই অধ্যায়েরই একটি ক্রিয়েটিভ প্রশ্ন দেওয়া আছে। তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবসময় মনে রাখবে, সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হলে তোমাকে সবার আগে যে কাজটি করতে হবে, পাঠ্য বইটিকে খুব ভালোভাবে পড়তে হবে এবং বইয়ের সকল বিষয়ে তোমার যদি ভালো ধারণা থাকে তাহলে তোমরা সেটাকে লিখতে পারবে। এখানে প্রথম যে প্রশ্নটি, সংকল্প শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। দ্বিতীয়, একটি স্নেহের কথা কিভাবে আমাদের ব্যথাকে দূর করতে পারে? স্নেহের কথা আমাদের মনের যে কষ্ট বা যন্ত্রণা আছে সেটাকে প্রশমন করতে পারে, কিন্তু আমরা সমালোচনার ভয়ে অনেক সময় সেই মানুষকে সমবেদনা থেকে বা সমবেদনা দেওয়ার থেকে দূরে থাকি।
এর ফলে তার মনের কষ্ট বা দুঃখ যন্ত্রণা দূর হয় না, সেই বিষয়টিকে এখানে তুমি ব্যাখ্যা করবে। গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, স্টেমের সাথে মিল রেখে তোমাকে এখানে উত্তর দিতে হবে। প্রথমে জ্ঞানের লাইন থাকবে একটি, তারপরে এখানে উদ্দীপক থেকে তুমি আলোচনা করবে হচ্ছে পরে। এর আগে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে টেক্সট থেকে তুমি কি বুঝলে এই স্টেমের সাথে রিলেটেড করে তোমাকে কিছু ডিসকাশন করতে হবে। এরপরে তুমি উদ্দীপকের সাথে এটার একটা তুলনামূলক আলোচনা করবে প্রয়োগ অংশে। ঘ নম্বর প্রশ্ন কম বেশি একই রকম, খালি এখানে তোমার একটা অতিরিক্ত মতামত দাবি করে এবং সেই মতামতটাকে তোমাকে দিতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি থেকে তোমরা মূলত যে বিষয়টি দেখতে পারলে সেটি হচ্ছে আমরা কিভাবে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবো। আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে যে আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে অথবা কিশোর বাতায়ন থেকে তোমরা দেখে নেবে। তার আগে তোমাদেরকে একটি ছোট্ট বাড়ির কাজ দিয়ে নিচ্ছি। যে স্টেমটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি সেই স্টেমেরই তোমরা গ এবং ঘ নাম্বার প্রশ্নটি তোমরা তোমাদের স্কুলের খাতায় লিখবে এবং এটি লিখার পরে তোমরা যে কাজটি করবে তোমাদের স্কুলের সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে দিয়ে সেটিকে চেক করে নেবে। তোমাদের যদি কোনো মতামত বা তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তোমরা অবশ্যই স্ক্রিনে দেখা যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে তোমরা তোমাদের মতামত দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ছিলে তাই তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সবাই ভালো থাকবে। করোনা স্বাস্থ্যসেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। আপনি এখানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 1-62-63 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ে একটি উপপাদ্য শেখানোর চেষ্টা করছি। এই উপপাদ্যটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস একজন গ্রিক ফিলোসোফার ছিলেন। তার একটি বিখ্যাত উপপাদ্য, এটা তার নামেই জ্যামিতিতে অন্তর্ভুক্ত। আজ আমি তোমাদের এই উপপাদ্যটা শেখানোর চেষ্টা করছি। প্রথমেই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই উপপাদ্য শিখতে হলে প্রথমে একটি ত্রিভুজ অর্থাৎ সমকোণী ত্রিভুজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।
তাহলে আমরা আলোচনায় চলে যাই। সমকোণী ত্রিভুজ সেটা কি হতে পারে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। তোমরা এটা আগে থেকে জানো। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, মনে করো একটি ত্রিভুজ এবিসি, এবিসি একটি ত্রিভুজ যার এবিসি কোণ এক সমকোণ। তাহলে কি হলো? এবিসি কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। যেহেতু এই ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি মানে এক সমকোণ, সেজন্য এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আর এর বিশেষত্ব হচ্ছে, তাহলে এই কোণের বিপরীত বাহুটি হচ্ছে এসি, এটাকে কি বলা হয়? অতিভুজ। এসি বাহুকে বলা হয় অতিভুজ। আর যদি বিসি বাহুকে আমরা যদি ভূমি মনে করি, তাহলে এবি বাহুকে আমরা লম্ব বাহু মনে করব। যদি আমরা বিসি বাহুকে ভূমি মনে করি, তাহলে এবি বাহুটি লম্ব হিসাবে বিবেচ্য হবে। অথবা এই ত্রিভুজের ক্ষেত্রে এবি বাহুকে যদি আমরা ভূমি ধরি, তাহলে বিসি বাহুটা এই ত্রিভুজের জন্য, এই সমকোণী ত্রিভুজের জন্য লম্ব হিসাবে স্বীকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পিথাগোরাসের উপপাদ্যটি কি আমরা আগে সে বিবৃতিটি আগে জেনে নিই। পিথাগোরাসের উপপাদ্যটির সাধারণ নির্বাচন হচ্ছে বা বিবৃতিটি হচ্ছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে আমাদের এই বিষয়টা অর্থাৎ এই স্টেটমেন্টটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের নবম অধ্যায়ে চলে যাও। দেখো নবম অধ্যায়ে এই উপপাদ্যটি আছে এবং আশা করি তোমরা যদি বইটি খুলে সেই চিত্রের দিকে যাও, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে বিবৃতিটা দেওয়া আছে। আমরা এবং এখানে যে প্রমাণটা দেওয়া আছে চিত্র সহকারে, আমরা চিত্র এঁকে এই প্রমাণটাই সম্পূর্ণ করার চেষ্টা করব। তাহলে আমরা পাঠে ফিরে যাই যে সমকোণী ত্রিভুজের উপপাদ্যটির সাধারণ নির্বাচনের সাথে প্রমাণটি কিভাবে আমরা শেষ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমে আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ মনে করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সমকোণী ত্রিভুজটি আমরা অঙ্কন করলাম। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের জন্য আমাদের এই উপপাদ্যের বিশেষ নির্বাচনটা কি হতে পারে? বিশেষ নির্বাচন মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ কোণ এবিসি ইকুয়াল এক সমকোণ। তাহলে অতিভুজ এসি সমান সমান স্মল বি। আমরা তাহলে এই বাহুটাকে আগেই বি কোণের বিপরীত বাহু এসি, এটাকে আমরা স্মল বি সাইন দ্বারা প্রকাশ করলাম। ভূমি বিসি এটি হচ্ছে এ কোণের বিপরীত বাহু, এটাকে স্মল এ আকারে আমরা চিহ্নিত করতে পারি। এবং এবি বাহু হচ্ছে সি কোণের বিপরীত বাহু, এই জন্য এটাকে আমরা স্মল সি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের সাধারণ নির্বাচন অর্থাৎ বিবৃতি অনুসারে, পিথাগোরাসের বিবৃতি অনুসারে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে আমাদের বলা ছিল অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে এসি। তাহলে এসি স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বা আমরা যে বাহুগুলোকে চিহ্নিত করছি বিভিন্ন প্রতীক দ্বারা, এসি মানে স্মল বি, এবি মানে স্মল সি অ্যান্ড বিসি মানে স্মল এ। এটা হচ্ছে আমাদের প্রুফ রিকোয়ারমেন্টস, অর্থাৎ যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিশেষ নির্বাচন সাধারণ বিবৃতির সাথে
বুঝতে পেরেছো। এখন আমাদের প্রমাণের জন্য একটু অঙ্কন করতে হবে আর কি। আমরা তাহলে এই অংশটুকু মুছে ফেলতে পারি। এখন আমি এই চিত্রের সাথে আরো কিছু অঙ্কন অ্যাডজাস্ট করতে চাই, অর্থাৎ প্রয়োজন আমাদের। তাহলে এখানে যে অংশটুকু এর সাথে অঙ্কন করতে হবে তো আমরা লিখে ফেলি। অঙ্কনের বিষয়টা কি, এই বিসি বাহুকে একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত বর্ধিত করতে হবে এবং সেটা এসি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে। অর্থাৎ আমরা লিখব বিসি বাহুকে, অথবা তোমরা বইতে খেয়াল করতে পারো সেভাবে লেখা আছে যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন এবি এমন ভাবে বর্ধিত করি যেন এবি সমান সমান সিডি সমান সমান সি হয়। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করে দেখো যে আমরা বিসি বাহুকে বর্ধিত করতেছি কি পর্যন্ত, ডি বিন্দু পর্যন্ত, যেখানে এবি বাহুর দৈর্ঘ্য যতটুক ততটুক নিয়ে। তার মানে এবি সমান সমান সিডি সমান সমান স্মল সি, এই পয়েন্টটা খেয়াল করে দেখো। পরবর্তীতে আমরা ডি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করছি, সে লম্বটি হচ্ছে ডি। একটি লম্ব অঙ্কন করব ডিই। এই ডি লম্বটা বিসি বাহুর সমান, অর্থাৎ ডি সমান সমান বিসি সমান সমান এ। অর্থাৎ স্পষ্টভাবে আমাদের এটা বোঝা যাচ্ছে যে এই ডি অংশটির দৈর্ঘ্য এবিসি ত্রিভুজের বিসি বাহুর দৈর্ঘ্যের সমান, অর্থাৎ স্মল এর সমান। এখন আমাদের সি কমা ই যোগ করি, সংযোগ করি। সির সাথে ই বিন্দু সংযোগ করতে বলা হচ্ছে এবং এ কমা ই অর্থাৎ এ বিন্দুর সাথে ই বিন্দু সংযোগ করতে বলা হচ্ছে। তাহলে এখানে ডি বিডি বাহুর উপর লম্ব। তাহলে আমরা যদি আবার চিত্রের বর্ণনাতে একটু আসি, দেখো তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এবি সমান সমান সিডি সমান সমান সি হয়। অর্থাৎ এই এবি বাহুটির দৈর্ঘ্য এই নতুন করে যে সিডি বাহুটি তৈরি হলো তার সমান হবে, সিডি বাহুটা এবি বাহুর সমান হবে, অর্থাৎ এবি মানে স্মল সি, একইভাবে সিডি মানে স্মল সি। এবং পরবর্তীতে ডি বিন্দুতে লম্ব অঙ্কন করা হয়েছে, ডি বিন্দুতে সিডি বাহুর উপর ডি পরিমাণ লম্ব অঙ্কন করা হয়েছে এবং ডিটা হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান দৈর্ঘ্যের সমান, অর্থাৎ ডি সমান সমান স্মল এ। এখন এ কমা ই সংযোগ করি এবং সি কমা ই সংযোগ করি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা চিত্রের বিবরণ বা অঙ্কন অংশটুকু বুঝতে পেরেছ। এখন আমরা প্রমাণে যাব। তোমরা বইতে দেখবা প্রমাণকে দুটো অংশে ভাগ করে লিখছে, এক পাশে ধাপ আর এক পাশে বিশ্লেষণ বা যথার্থতা। তোমরা সেভাবেও লিখতে পারো অথবা সহজভাবে সোজাসুজি লিখতে পারো। প্রয়োজনে যে সমস্ত বিষয় ইনফরমেশন লাগে সেগুলো তোমরা সাইড নোট আকারে লিখতে পারো। আমার এই মুহূর্তে প্রথম যে উদ্দেশ্য, এই দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা, এবং সর্বসম করার জন্য আমাদের যথেষ্ট ইনফরমেশন এই দুইটা ত্রিভুজে আছে। অর্থাৎ এখানে এবিসি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ এবং সিডি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এবং দেখো শিক্ষার্থীরা, এবি বাহুর দৈর্ঘ্য আর সিডি বাহুর দৈর্ঘ্য সমান, বিসি বাহুর দৈর্ঘ্য ডি বাহুর দৈর্ঘ্যের সমান, এবং এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ এবং এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ উভয় এক সমকোণ। তাহলে কি দেখা যাচ্ছে, বাহু 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 কোণ বাহু অথবা বাহু বাহু কোণ উপপাদ্য অনুসারে এই দুটি ত্রিভুজ সর্বসম হচ্ছে। তাহলে আমরা কম্পেয়ারে আসি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সিডিই উভয় ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এবি বাহু সমান সমান সিডি বাহু সমান সমান স্মল সি। ক্লিয়ার? আবার দেখো, বিসি বাহু সমান ডি বাহু সমান সমান স্মল এ, এবং অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান অন্তর্ভুক্ত কোণ ইডিসি সমান সমান এক সমকোণ। আমরা আগের থেকে সেটা জানি, সেভাবে চিত্র আঁকা হয়েছে। তাহলে কি দেখা যাচ্ছে, দুটি ত্রিভুজ কম্পেয়ার করে আমরা কি কি পাচ্ছি, দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান, এবং কোণ দুটি আগের থেকে আমরা জানি দুটি কোণই এক সমকোণ। তাহলে কি বাহু বাহু কোণ উপপাদ্য অনুসারে এই দুটি ত্রিভুজ সর্বসম। অর্থাৎ কি পাওয়া যাচ্ছে, ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইসি। তাহলে সর্বসম হওয়ার কারণে এখন যে তৃতীয় বাহুটি আছে, এখানকার এবিসি ত্রিভুজের তৃতীয় বাহু হচ্ছে এসি। তাহলে এসি বাহুটা এই ত্রিভুজের তৃতীয় বাহু সি বাহুর সমান হচ্ছে।
আর কি সমান হতে পারে? তাহলে এই বাহুটার নাম বি বাহু, কারণ এই বাহুটা যেহেতু এসি এবং তার নাম ছিল বি, সেই হিসাবে এই বাহুটাও বি হবে। এবং খেয়াল করে দেখো, বি বাহু এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বিএসি। বিএসি এই কোণটি ইসিডি এই কোণের সমান হবে, কোণ ইসিডি এর সমান। তাহলে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে আমরা নতুন করে যে বিষয়টি পেয়ে গেলাম, এসি বাহুটি এই সি বাহুর সমান হচ্ছে, এবং এখানে যে কোণটি তৈরি করতেছে বি বাহু এবং সি বাহু, তার অন্তর্ভুক্ত কোণ কোনটি? বিএসি। আর একইভাবে এখানে দেখো বি বাহু এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণ ইসিডি সমান লিখতে পাচ্ছি। অর্থাৎ এই ইনফরমেশনটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো, এবি বাহুটি কার পরে লম্ব? এবি বাহুটি বিডি বাহুর উপরে লম্ব, স্পষ্টভাবে আমরা সেটা বুঝতে পারছি। এবং ডি বাহুটা কোন বাহুর উপর লম্ব? এটিও কিন্তু বিডি বাহুর উপরে লম্ব। তাহলে এখানে আমরা একটা বিষয় জানি, যদি কোনো একটি নির্দিষ্ট রেখার পরে ভিন্ন ভিন্ন বিন্দুতে দুটি রেখা যদি লম্ব হয়, তাহলে এই লম্ব রেখা দুটি নিজেরা কি হবে? নিজেরা সমান্তরাল হবে। তাহলে এখানে এই চিত্রে এবি বাহুটি বিডি বাহুর উপর লম্ব, একইভাবে ডি বাহুটি বিডি বাহুর উপর লম্ব। এজন্য আমরা এই লম্ব বাহু দুটি নিজেরা কি হবে? এবি সমান্তরাল ডি হবে। এবি বাহুটি ডি বাহুর সাথে সমান্তরাল হবে। এবং আরেকটি বিষয় দেখো, এবি বাহু ডি বাহুর সাথে আনইকুয়াল, সমান নয়। এবি বাহুর দৈর্ঘ্য ডি বাহুর সাথে সমান দৈর্ঘ্য নয়। তাহলে এটা একটা নির্দিষ্ট প্রকার চতুর্ভুজ। এটা কি চতুর্ভুজ হবে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা নিশ্চয় জানো, এটা হবে ট্রাপিজিয়াম। সুতরাং চতুর্ভুজ এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি সেটা জানতে হবে। তাহলে শিক্ষার্থীরা, যেহেতু এ বি ডি একটি ট্রাপিজিয়াম হচ্ছে, এখন শিক্ষার্থীরা দেখো, এখানে ত্রিভুজ এবিসির ক্ষেত্রে এই কোণটি 90 ডিগ্রি। তাহলে বাকি দুটি কোণের সমষ্টি কি হবে? 90 ডিগ্রি হবে। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুই সমকোণ। তাহলে একটি কোণ যদি এক সমকোণ হয়ে যায়, তাহলে বাকি দুটি কোণের সমষ্টি এক সমকোণ হবে। তাহলে এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান সমান কি লিখতে পারি? এই কোণটা কোন কোণের সমান? এই কোণটা ইসিডি কোণের সমান, যেটা আমরা সর্বসম করার পরে আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে আমরা লিখব কোণ ইসিডি প্লাস কোণ এসিবি সমান সমান এক সমকোণ। এখন তোমরা যদি দেখো, এখানে যে কোণটা হচ্ছে এটা একটি সরল কোণ, অর্থাৎ বিসিডি কোণ একটি সরল কোণ। সি বিন্দুতে যে কোণটা হচ্ছে একটি সরল কোণ হচ্ছে, যেখানে এই দুটি কোণের সমষ্টি এক সমকোণ। এই দুটি কোণ বলতে কি বোঝানো হচ্ছে? কোণ এসিবি প্লাস কোণ ইসিডি। যেহেতু এই দুটি কোণের সমষ্টি এক সমকোণ হচ্ছে, তাহলে অবশিষ্ট অংশ মানে রিমেইনিং অংশ কোনটুক? এসিবি এসি। সুতরাং আমরা বলতে পারি কোণ এসি সমান সমান এক সমকোণ। কোণ এসি সমান সমান এক সমকোণ। এখন আসা যাক এই এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমরা এখন এই ট্রাপিজিয়াম এ বি ডি এর ক্ষেত্রফলের সূত্রটি আমরা জেনে নিব, এবং এই এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তিনটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান এই চিত্রের জন্য প্রযোজ্য হবে। তাহলে আমরা কি লিখতে পারি? ট্রাপিজিয়াম এ বি ডি ই এর ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের
সমষ্টি ইনটু উহাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে তিনটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডি এর ক্ষেত্রফল। তাহলে আমরা এর পরের লাইন কি লিখতে পারি? হাফ সমান্তরাল বাহুদ্বয় কি? একটি বাহু হচ্ছে এবি প্লাস আরেকটি বাহু হচ্ছে ডি বাহু, আর এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে বিডি সমান সমান ত্রিভুজ ক্ষেত্র এবিসি। প্রথম ত্রিভুজ ক্ষেত্র এবিসি আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রের জন্য ভূমি এ, উচ্চতা সি। পরবর্তী ত্রিভুজ ক্ষেত্রের জন্য অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র এসির জন্য হাফ ইন্টু বি স্কোয়ার, এবং শেষ ত্রিভুজের জন্য হাফ ইন্টু এসি। এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তিনটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। এখন এখানে দেখো শিক্ষার্থীরা, এবি বাহু মানে স্মল সি প্লাস ডি মানে স্মল এ লিখতে পারি আমরা, এবং বিডি বাহুকে আমরা দুটি অংশে বিভক্ত করতে পারি, বিসি প্লাস সিডি লিখতে পারি, বিসি প্লাস সিডি। এখানে যা আছে তাই সেভাবে রেখে দিলাম, হাফ এসি প্লাস হাফ বি স্কোয়ার প্লাস হাফ এসি। পরবর্তীতে আমরা আবার সি প্লাস এ, শিক্ষার্থীরা এখানে দেখো বিসি মানে স্মল এ আর সিডি মানে স্মল সি, আর এখান থেকে যদি আমরা হাফ কমন নেই, প্রতি জায়গায় হাফ আছে, এরকম একটা রেজাল্ট পাই। বোথ সাইড থেকে আমরা হাফ অংশটাকে হাফ সংখ্যা ডিভাইড করে সরিয়ে দিতে পারি। তাহলে পরবর্তী অংশ কি হয়? এ প্লাস সি হোল স্কোয়ার, এখানে আছে এসি প্লাস বি স্কোয়ার প্লাস এসি। পরবর্তী লাইন এ স্কোয়ার প্লাস টোয়াইস এসি প্লাস সি স্কোয়ার, এখানে হচ্ছে টোয়াইস এসি প্লাস বি স্কোয়ার। উভয় পক্ষ থেকে যদি টোয়াইস এসি অমিট হয়ে যায়, তার মানে ফলাফলটা কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার। অর্থাৎ আমাদের প্রুফ রিকোয়ারমেন্টসটা কমপ্লিট হয়। এখানে বি হচ্ছে অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান এ ছিল ভূমি স্কোয়ার প্লাস এবি ছিল লম্ব স্কোয়ার, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অথবা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই উপপাদ্যটি খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বাসায় বারবার চেষ্টা করবে, লেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা এটা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার সাপেক্ষে একটি সৃজনশীল প্রশ্ন প্রদান করা হলো, যেটা তোমাদের বইতেও আছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে একটি চতুর্ভুজ পিকিউএসটি, এই চতুর্ভুজটি জন্য প্রথমে প্রশ্ন করা হয়েছে চিত্রে পিকিউএসটি কোন প্রকার চতুর্ভুজ, তোমার সপক্ষে যুক্তি প্রদান করতে বলা হচ্ছে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ত্রিভুজ পিআরটি একটি সমকোণী ত্রিভুজ, এটাকে প্রমাণ করতে বলা হচ্ছে। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে পিআর স্কোয়ার ইকুয়াল পিকিউ স্কোয়ার প্লাস কিউআর স্কোয়ার। তোমরা ভালোভাবে বাসায় এই সৃজনশীল প্রশ্নটি করার চেষ্টা করবে এবং আশা করি তোমরা এটা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি যদি দেখে থাকো, আশা করি এই ক্লাসটি দেখে তোমরা উপকৃত হয়েছো। আর যদি এই ক্লাসটি পুনরায় যদি দেখতে চাও, তাহলে তোমরা অবশ্যই কিশোর বাতায়ন ওয়েবসাইটে, এবং এই ক্লাসটি দেখে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মন্তব্য থাকে, তোমরা এই ওয়েবসাইটের কমেন্টস বক্সে প্রশ্ন রাখতে পারো। আমরা তোমাদের ওই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই অধ্যায়ের অর্থাৎ এই আলোচনার সাপেক্ষে কিছু কুইজ এখানে দেওয়া থাকবে, তোমরা এই সমস্ত কুইজে অংশগ্রহণ করে তোমাদের মেধা যাচাই করতে পারো।
পর্যায়ে তোমাদের সুস্বাস্থ্য এবং তোমাদের শুভকামনা করে আজকে এ পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে। করোনা স্বাস্থ্য সেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। সবাইকে স্বাগতম আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের 3য় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ নিয়ে। শিক্ষার্থীরা নিশ্চয়ই মনে আছে, তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রভাব এবং সেখানে জনপদ কাকে বলে, ততটুকু আলোচনা করেছিলাম। আশা করছি বিষয়টি তোমাদের মনে আছে। এখন আমি তারপর থেকে আলোচনা শুরু করছি। আমি গত ক্লাসে কিন্তু জনপদ কাকে বলে সেটা তোমাদেরকে বলে দিয়েছিলাম। আজকে আবার আমি সেখান থেকে শুরু করছি। বর্তমানে আমরা যেভাবে বাংলাদেশকে দেখছি একটি অখণ্ড রাষ্ট্র হিসেবে, প্রাচীন বাংলায় এরকম একটি দেশ জনপদ ছিল না। জনপদ বলতে তখন অনেক ছোট ছোট রাজ্য গড়ে উঠেছিল, ছোট ছোট রাজ্য যেখানে আলাদা আলাদা শাসকরা শাসন করতেন এবং এই আলাদা আলাদা শাসকদের প্রত্যেকটি অংশকেই বা তারা যে অংশটিকে শাসন করত এই প্রত্যেকটি অংশকেই জনপদ বলা হতো। এই বর্তমানে আমরা যে বাংলাদেশে আছি বা আমরা যে বাংলার কথা বলেছি, এই বাংলা গড়ে উঠেছিল এই প্রত্যেকটি জনপদ নিয়ে। শুধু এককভাবে বাংলা গড়ে ওঠেনি। প্রাচীন বিভিন্ন শিলালিপি সাহিত্যের মধ্যে আমরা এই জনপদগুলো সম্পর্কে অনেক ধারণা পাই। তবে এই যে বাংলার যে জনপদগুলো গড়ে উঠেছিল, আমরা বলেছি স্বাধীন জনপদ, সবসময় কিন্তু এদের সীমানা এক থাকেনি। অর্থাৎ বিভিন্ন রাজ্য বিভিন্ন সময় অন্যান্য পাশের রাজ্যে আক্রমণ করেছে, তারা কিছু অংশ দখল করে নিয়েছে। এইভাবে বিভিন্ন রাজ্যের বা জনপদের সীমানা অনেক সময় বেড়েছে, আবার অনেক সময় কমেওছেও। তো এইভাবে প্রাচীন বাংলার অনেক অনেক জনপদ গড়ে উঠেছিল। ঐতিহাসিকদের ধারণা প্রাচীন বাংলায় এরকম প্রায় 16টি জনপদ গড়ে উঠেছিল। আজকে আমরা প্রাচীন বাংলার এই জনপদগুলো নিয়ে আলোচনা করব। আমি সবার শুরুতে শুরু করছি গৌড় জনপদ নিয়ে। গৌড় প্রাচীন বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জনপদ। তবে কোন অঞ্চল নিয়ে গৌড় গড়ে উঠেছিল সেটা কিন্তু খুব ভালোভাবে জানা যায় না। তবে 6ষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য গড়ে উঠেছিল বলে জানা যায় এবং আমরা স্বাধীন বাংলার যে প্রথম স্বাধীন শাসক শশাঙ্ক সম্পর্কে জানতে পারি। সেই শশাঙ্ককে কিন্তু গৌড়রাজ বলা হয়েছে। অর্থাৎ শশাঙ্ক একসময় এই গৌড় শাসন করতেন এবং শশাঙ্ক যখন এই গৌড় শাসন করতেন তখন গৌড়ের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ এবং তখন আমাদের
এই গৌরব اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। পুণ্ড জনপদটির সৃষ্টি হয়েছিল, আর এই পুণ্ড যে জনপদটি গড়ে উঠেছিল এর রাজধানীর নাম ছিল তখন পুণ্ডনগর। এই পুণ্ডনগর রাজধানীটা তখন খুবই সমৃদ্ধশালী একটা জায়গা ছিল। পরবর্তীতে এর নাম কিন্তু হয়েছিল মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ডনগরের ধ্বংসাবশেষ বলেই পণ্ডিতরা মনে করেন। তারা মনে করেন মহাস্থানগড় আমরা এখন যেটা দেখছি এটা ওই পুণ্ডনগরের বা এই পুণ্ডের ধ্বংসাবশেষ। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড ছিল বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ, এটা আমি আগেও বলেছি। এই পুণ্ড জনপদের অনেক ইতিহাস বা অনেক গুরুত্ব আসলে রয়েছে। যেমন আমরা দেখি প্রাচীন বাংলা আমাদের যে একটা লিপি পাই, যেটাকে আমরা বলছি ব্রাহ্মী লিপি, সেই ব্রাহ্মী লিপিটা কিন্তু এই পুণ্ডেই পাওয়া গেছে, এবং এই লিপি হচ্ছে প্রাচীন বাংলার সবচেয়ে পুরাতন লিপি, এবং এই লিপির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। এজন্য এই পুণ্ড জনপদটিও আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা যে জনপদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হরিকেল। সপ্তম শতকের লেখকরা এই হরিকেল নামে একটি জনপদের বর্ণনা দিয়েছেন, কিন্তু হরিকেল জনপদটা কোন কোন অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল সে সম্পর্কে ঠিক সঠিক তথ্যটা, অর্থাৎ অ্যাকুরেট কোনো তথ্য আমরা পাই না। তবে এ ব্যাপারে দুইটি মতামত পাওয়া যায়। অনেক ঐতিহাসিক মনে করেন বাংলাদেশের পূর্বে অর্থাৎ সিলেটে এই হরিকেল জনপদটি গড়ে উঠেছিল, আবার অনেকে মনে করেন বাংলাদেশের এই দক্ষিণ পূর্ব অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলে হরিকেল জনপদ গড়ে উঠেছিল। তবে ঐতিহাসিকরা ফাইনালি এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে
সিলেট এবং চট্টগ্রাম মিলেই এই হরিকেল জনপদ গড়ে উঠেছিল। তবে এর মাঝখানে হয়তো বা বঙ্গ বা সমতট জনপদ ছিল। এরপরেও চট্টগ্রাম এবং সিলেট এই দুইটা অঞ্চল মিলেই হরিকেল জনপদটা গড়ে উঠেছিল এবং এই হরিকেল জনপদটাও প্রাচীন বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ ছিল। এরপর আমরা যে জনপদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমতট। আমাদের বাংলার পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে আরেকটি জনপদের বর্ণনা পাওয়া যায়, সে জনপদটি হচ্ছে সমতট জনপদ। ঐতিহাসিকরা এই জনপদকে বঙ্গের প্রতিবেশী জনপদ বলে আখ্যায়িত করেছেন। কেউ কেউ মনে করেন এই যে সমতট জনপদ এটা হচ্ছে কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গা ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকেই সম্ভবত এই সমতট জনপদ বলা হতো এবং এই সমতট যে জনপদটি এটা প্রাচীন বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ বলে মনে করা হয়। নোয়াখালী এবং কুমিল্লা এই দুইটা অঞ্চল মিলেই সমতট গড়ে উঠেছিল বলে অনেক ঐতিহাসিক মনে করেন। আমরা জানি কুমিল্লায় ময়নামতি একটি বৌদ্ধ সভ্যতার নিদর্শন। এই ময়নামতিতে যে শালবন বিহার এর সন্ধান আমরা পেয়েছি এটাও এই সমতট জনপদেরই অন্তর্ভুক্ত বলে ঐতিহাসিকরা মনে করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আলোচনা করব বরেন্দ্র জনপদ নিয়ে। তোমরা দেখো বরেন্দ্র বা বরেন্দ্র নামে আরেকটি প্রাচীন জনপদের নাম পাওয়া যায়। এটি উত্তরবঙ্গের একটি জনপদ ছিল। অনুমান করা হয় পুণ্ড্রের একটি অংশ জুড়েই এই বরেন্দ্র জনপদ গড়ে উঠেছিল। অর্থাৎ পুণ্ড্র যে জনপদটির কথা আমরা বলেছি এটা অনেক বড় একটি জনপদ ছিল। এই বরেন্দ্র জনপদটা এই পুণ্ড্র জনপদেরই মধ্যে অবস্থিত একটি জনপদ ছিল। এটিও প্রাচীন বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ ছিল। বর্তমান বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অংশ এবং সম্ভবত পাবনা অঞ্চল জুড়েও এই বরেন্দ্র জনপদ গড়ে উঠেছিল এবং এই বরেন্দ্র জনপদটিও খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমরা জানো এখন বাংলাদেশের রাজশাহীতে বরেন্দ্র জাদুঘর নামক একটি জাদুঘর আছে যেখানে প্রাচীন বাংলার অনেক কিছু জানা যায়। তো এই জাদুঘরটার নামকরণ করা হয়েছে বরেন্দ্র জাদুঘর। কেন? কারণ এই অঞ্চলেই প্রাচীন বরেন্দ্র এই জনপদটি গড়ে উঠেছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু জনপদগুলো নিয়ে আলোচনা করব। এরপর আমি যে জনপদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাম্রলিপ্ত। হরিকেলের দক্ষিণে তাম্রলিপ্ত জনপদটি অবস্থিত ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। অর্থাৎ আমরা যে হরিকেল জনপদটি দেখেছি সিলেট এবং চট্টগ্রাম নিয়ে যে জনপদটি গড়ে উঠেছিল এর দক্ষিণে তখন এই তাম্রলিপ্ত জনপদটি গড়ে উঠেছিল। বর্তমান ভারতের মেদিনীপুরের তমলুক একটা জায়গা আছে, এই তমলুকও ছিল তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। সপ্তম শতক থেকে এটি দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় জেনে থাকবে, তাম্রলিপ্তি নামে একটি বন্দরেরও কথা জানা যায় ইতিহাসে। এই তাম্রলিপ্তি বন্দর থেকে বিশ্বের বিভিন্ন দেশের সাথে এই জলপথে যোগাযোগ হতো এবং প্রচুর ব্যবসায়ী বিদেশিরা এই জনপদের মাধ্যমে আমাদের এই বাংলায় প্রবেশ করত। শিক্ষার্থীর, এরপর আমরা যে জনপদটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে চন্দ্রদ্বীপ। প্রাচীন বাংলার অনেকগুলো জনপদের পাশাপাশি চন্দ্রদ্বীপও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ ছিল। তবে এর অবস্থান ছিল বাংলাদেশের দক্ষিণ, অর্থাৎ বর্তমানে বাংলাদেশের যে অঞ্চলটি বরিশাল বিভাগ, এই বরিশালকে নিয়েই চন্দ্রদ্বীপ গড়ে উঠেছিল। এই জনপদটি অর্থাৎ এই চন্দ্রদ্বীপ জনপদটি দুটি নদী অর্থাৎ বালেশ্বর এবং মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল বলে জানা যায়। এই চন্দ্রদ্বীপ জনপদটিও প্রাচীন বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ ছিল। প্রাচীন বাংলার যে জনপদগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই জনপদগুলো থেকেই কিন্তু তখন বাংলাদেশের অবয়বটা কেমন ছিল, এর বৈশিষ্ট্য কেমন ছিল, এর সীমানা কী ছিল ইত্যাদি আমরা জানতে পারি। প্রাচীন বাংলার এই জনপদগুলোর মধ্যে কোনো ঐক্য না থাকার কারণেই কিন্তু আসলে আমরা দেখি বাংলায় এতগুলো জনপদ গড়ে উঠেছিল। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি বাংলায় মোট 16টি জনপদ পাওয়া গেছে। বাংলা কিন্তু খুব বড় জায়গা না,
যেহেতু বাংলার এই শাসকদের মধ্যে বা জনপদগুলোর শাসকদের মধ্যে তেমন কোনো ঐক্য ছিল না, এর ফলেই আমাদের এখানে মোট 16টা জনপদ গড়ে উঠেছিল। যদি ঐক্য থাকতো তাহলে কিন্তু এতগুলো জনপদ তখন নাও থাকতে পারতো, কিন্তু যেহেতু তখন বাংলা শাসকদের মধ্যে ঐক্য ছিল না বা জনপদগুলোর শাসকদের মধ্যে কোনো ঐক্য ছিল না, এজন্যই বাংলায় এতগুলা জনপদ গড়ে উঠেছিল। তো বন্ধুরা, আজকে আমরা কি কি আলোচনা করলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা আজকে প্রাচীন বাংলার সবগুলো জনপদ নিয়ে আলোচনা করলাম। আমরা আলোচনা করেছি গৌড়, পুন্ড্র, বরেন্দ্র, হরিকেল, চন্দ্রদ্বীপ, সমতট ইত্যাদি জনপদগুলো নিয়ে। তোমরা জানো এই জনপদগুলো বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জনপদ ছিল, এবং আমরা যদি আমাদের প্রাচীন ইতিহাসকে জানতে চাই, আমাদের দেশের সীমানা দেখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই জনপদগুলো সম্পর্কে জানতে হবে, জনপদগুলোর সীমানা দেখতে হবে, এবং আমরা কখন বা তখন কোন কোন অঞ্চলে বসবাস করেছি সেগুলো আমরা জানতে পারবো। তো এই জন্য আমরা যদি বাংলার ইতিহাসকে ভালোভাবে জানতে চাই, বাংলার ইতিহাসকে ভালোভাবে বুঝতে চাই, আমাদেরকে অবশ্যই প্রাচীন বাংলার এই জনপদগুলো সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে, ভালোভাবে জানতে হবে। আশা করছি আমার আজকের এই আলোচনাটি তোমাদের উপকারে আসবে। আজকে আলোচনা শেষ। তো আমি আজকে তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিতে চাই। আমরা আজকে যে আলোচনাগুলো করেছি এই আলোচনাটাই হবে তোমাদের বাড়ির কাজ, অর্থাৎ তোমাদের বাড়ির কাজ হবে প্রাচীন বাংলার যে জনপদগুলো এগুলো সম্পর্কে বিস্তারিত জানা, প্রাচীন বাংলার জনপদগুলোর বর্ণনা করা, এগুলোই হবে তোমাদের বাড়ির কাজ। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে যে বাড়ির কাজগুলো দেওয়া হলো, আশা করছি তোমরা যথাযথভাবে ঘরে বসে বাড়ির কাজগুলো শেষ করবে, এবং যখন তোমাদের স্কুল খুলবে তোমরা তোমাদের সংশ্লিষ্ট শিক্ষকের কাছে এই বাড়ির কাজ জমা দিবে। আর তোমরা নিশ্চয়ই একটা বিষয় ভালো করেই জানো, তোমাদের যে এই বাড়ির কাজকে স্কুলে মূল্যায়ন করা হবে এবং সেখানে তোমাদেরকে নম্বর দেওয়া হবে। সুতরাং এই বাড়ির কাজগুলো তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আর একটা ব্যাপার, তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে বা তোমরা আবার দেখতে চাও, তাহলে তোমরা আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও চোখ রেখে আমার এই ক্লাসটি তোমরা দেখতে পারো, অথবা তোমরা কিশোর বাতায়নেও আমার এই ক্লাসটি দেখতে পারো। আশা করছি তোমরা যদি এই ক্লাসগুলো দেখো তোমরা যথেষ্ট উপকৃত হবে, তোমাদের জ্ঞান অনেক সমৃদ্ধ হবে। তো প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সবসময় ঘরে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। করোনা স্বাস্থ্যসেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর।
Hello, how are you? I am Shubhendu Shekhar Chakraborty. I welcome you all to Amar Ghare Amar School program. Today I am going to take an English class of class 9 on your English for today. And our today's class will be on Unit 5, Lesson 3. The name of the lesson is Man and Climate. From today's lesson, we will come to know the following things. First, we will know greenhouse gases. And second, causes of the increase in the environment. And third, how trees can help save our environment. Okay, dear students, keep these things in your mind, and after the lesson, you will just ask yourself that whether you can just know the things. You have just been successful to know the things. We will see later. Now, let us start the lesson. First, in A, you can see discuss the following, discuss the questions in pairs. But it is not possible to discuss things in pairs because you are at your home. But at least we can just take these things in our mind and we can just think. First thing is, number one, can man influence the climate? If the answer is yes, explain how. So what do you think? Can we explain can we just in any way influence our climate? And then the second thing is, which human activities are responsible for increasing carbon dioxide in the atmosphere? So what we are doing that are contributing to the increase of carbon dioxide in the atmosphere? You continue thinking. And the third point is, how can trees help save our environment? We know that trees are a very important element of our environment. And do they help in any way to save our environment? Okay, we will come to know all these things by reading the lesson. So let's go and read the lesson first. Humans can neither change the sun's radiation nor the Earth's orbit around the sun. So, dear students, you know that radiation is very powerful and dangerous ray that comes from the sun. And orbit is the curved path that is followed by any planet. So, the Earth is moving around the sun. And this is the natural process. And the powerful rays are also coming from the sun. And this is also a natural process. So, we can't change in any way this natural event, right? And then, but they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. So the term has come, greenhouse gases. So do you have any idea, students, what is greenhouse gases? Yes, these are the harmful gases which are contributing to the increase of global temperature. And these gases include carbon dioxide, nitrous oxide, water vapor, then ozone, methane, etc. And these gases are increasing nowadays in large amount, and they are also creating a great effect. They are also increasing the global temperature. So let's see next. Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere. So concentration means a lot of something in one place. So what happened, you know, that in last 100 years, carbon dioxide has increased alarmingly in our atmosphere. And we humans can be held responsible for this. So now you can think that how we are just increasing this harmful gas in our atmosphere. In many, many ways. We are running our cars, we are running our industries, and all our cars, industries, brick fields, everything that just emit black smoke. And you know, this black smoke contains many harmful gases, but the major one, the most significant one, is carbon dioxide. Okay, let's see next.
The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. So what is fossil fuels? It's the natural fuels such as coal or gas or petroleum. And we are nowadays burning fossil fuel because without burning fossil fuel, we can't do anything. We can't run our car, we can't run our bus, we can't run our industries also. And burning fossil fuel means it will emit a lot of black smoke in the atmosphere. Since the end of 19th century, industrial activity is increasing rapidly, giving rise to many factories. So we know that after industrial revolution, what happened? That each and every country has started setting up mills and factories. And all these mills and factories are using these fossil fuels. In order to run their industries, they are using it as an energy. But ultimately, this is creating harmful gases in the atmosphere. And in this way, carbon dioxide is increasing in our atmosphere. And we know that not only carbon dioxide, some other harmful gases also, like methane, like CFC, like ozone, these gases are also increasing.